সাবধানে। আচমকা এমন একটা অঘটনে কুহু তো চোখে মুখে খিচে ভেবেই নিয়েছে ওর হাড় হাড্ডি আজ নাই হয়ে যাবে ভেঙে চুরে। কিন্তু পর মুহূর্তে দুটো শক্ত হাত এখন যখন কুহু নিজের কোমরে অনুভব করলো, ধীরে ধীরে সাহস করে কুহু ওর চোখ দুটো খুলল। তারপর কুহুর চোখ দুটো চোখের সামনে কাব্যের অবাক ভয়ার্থ ভরা দু চোখ ভেসে উঠল। কাব্যের হাত দুটো তখনও সাপের মতো পেঁচিয়ে ধরেছে কুহুর সরু নির্মেদ কোমরখানা। কুহুর দু হাত কাব্যের নগ্ন কাঁধ আতঙ্কে চেপে ধরে রেখেছে। কুহু তাকিয়ে রইল কেমন যেন, চোখ দুটো যেন কারবালার প্রান্তরে তৃষ্ণার্ত এক যোদ্ধার মতো। ওর চোখ দেবে রইল কাব্যের দুই ঘাড় রেখে চোখে। কুহু হুশ খুইয়ে তাকিয়ে রইল অপলক আমরণ পিপাসায় ডুবে। কিন্তু যখন কাব্য হঠাৎ কিছুটা ধমকেই বলে উঠল, ভাঙা টুলে কোন পাগলে উঠে কুহু? এখন যদি পরিচিতি, কোমরটা ভাঙতো তো এক্ষুনি। কাব্যের গলার সেই অতি পরিচিত আওয়াজে কুহুর ধ্যান ফিরল তক্ষুনি। একে একে মনে পড়ে গেল কাব্যের বেইমানি ওর সঙ্গে স্বার্থপরতা করা, কুহুর হৃদয় টুকরো টুকরো করে ভাঙা 6 মাসের পুরনো জীবনের এক একটা কালো বেদনাদায়ক সবটুকু অধ্যায়। কুহুর চোখের ভাষা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মায়াবী চোখ দুটো ধীরে ধীরে ভর করতে লাগলো অপরিসীম রাগ, জেদ, ঘেন্না। কুহুর নরম দিল, যা কাব্যকে এত মাস পরে দেখেও নরম হয়ে গিয়েছিল, তা আবার কঠিন হয়ে এলো। কুহু হঠাৎ নিজেকে সামনে রাগের মাথাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাব্যকে নিজে থেকে। আচমকা ধাক্কায় হঠাৎ দু পা পিছিয়ে কুহুর দিকে অবাক চোখে তাকালো কাব্য। কাব্যের তখন হঠাৎ চোখ গেল কুহুর চুলের দিকে। কুহু কবে টম বয়দের মতো চুল কাটা শুরু করেছে? কাব্য ট্রেনিংয়ে যাওয়ার পর থেকেই কি এমন হেয়ার কাট দেওয়া শুরু করেছে কুহু? কাট থেকে শিখে করেছে এই কাট। অতি বিশ্রী লাগছে কুহুকে এই হেয়ার কাটিংয়ে কাব্যের কাছে। কাব্য তাই সেটা বলতেও গেল। কুহু, তুই এই হেয়ার কাটটা... বাকিরা শেষ করার আগেই কুহু কাঁপতে কাঁপতে ও কোনো রকমে মেঝে থেকে হাঁড়িটা নিয়ে নিল। তারপর কাব্যকে পাশ কাটায় হনহনিয়ে শামিমার কাছে চলে গেল। কাব্য পেছন থেকে হাত উঁচিয়ে একবার ডাকতে গেল। কুহু। কুহু জবাব দিল না। ও এই মানুষটার সঙ্গে একটা কথাও বলতে চায় না, মুখটুকু অব্দি দেখতে চায় না এই লোকে। তারপরেও এই লোক কুহুর সামনে কেন এলো? কেন স্পর্শ করলো ওকে? কোন অধিকারে কুহুর হৃদয় ভাঙার পর, কুহু যে ওভাবে ভেঙে চুরে দেওয়ার পর এই লোকের সবটুকু অধিকার ছিনিয়ে নিয়েছে কুহু? কিচ্ছু বাকি রাখেনি আর, কিচ্ছু না। কুহু হনহনিয়ে শামিমার কাছে গেল। কাব্য রুম থেকে সাদা রঙের টি শার্ট একটা পরে পেছন পেছন হলো। হয়তো ও ভীষণ অবাক হচ্ছে কুহুর এই পরিবর্তন দেখে। এতদিন তানিম বলতো কুহুর এসব পরিবর্তনের কথা, কাব্য পাত্তা দেয়নি তখন তানিমের কথা, কারণ তখনও নিজের চোখে দেখা হয়নি যে কুহুর এই পরিবর্তন। কিন্তু এখন চঞ্চল কুহু থেকে এই কঠিন রণচণ্ডী কুহুর জার্নি কাব্যকে রীতিমতো হতবিহ্বল করে রেখে দিয়েছে। এ কোন কুহু কেউ দেখছে? নিজেরই তো বিশ্বাস হচ্ছে না কাব্যে। কুহু কবে এতটা... কুহু হাড়িটা শামীমের পাশে ঠাস করে রাখলো। কাব্য হাড়ি রাখার শব্দে কানে আঙুল চেপে ধরল। কানে এত জোরে লাগলো আওয়াজটা, যেন কাব্যকে হাড়িটা দিয়ে আঘাতটা করলো কুহু। শামীমা মাংস কষাচ্ছেন। কুহুকে দেখে বললেন, হাঁড়িটা পেলি শেষ অবধি? দে আমাকে। বলে শামীমা কুহুর কাছ থেকে হাড়ি ধোয়ার জন্য নেমেন। কুহু আচমকা বলে উঠল, বাড়িতে হেক্সিসোল আছে বড়মা? শামীমা হাড়ি ধুতে ধুতে জবাবে বললেন, আছে, ড্রয়িং রুমে দেখ তো, গতকালই ওখানে রেখেছি। কুহু রান্নাঘর থেকে বেরোলেই কাব্যকে দেখে সামনে দাঁড়ালো। কাব্য ভ্রু কুচকে কুহুর এক একটা কাজ তীক্ষ্ণ নজরে দেখছিল। তখনও কি করতে চাইছে এই মেয়ে ভেবে পাচ্ছে না মূলত কাব্য। কুহু কাব্যকে একবার দেখলো, কাব্যও তাকিয়েছিল তখন। কুহু কিছু বলল না, কিচ্ছু না, চুপচাপ কাব্যকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে গেল। কাব্য ডাইনিং রুমে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কুহুর কাজ দেখছে চুপচাপ। তারপর কুহু যা করো, ড্রয়িং রুম থেকে হেক্সিসনের বোতল বের করে সেটা পাগলের মতো স্প্রে করতে লাগলো জামার উপর দিয়েই কোমরের কাব্যের স্পর্শ করার স্থানে। কাব্য এবার হয়ে গেল রীতিমতো। কুহু হেক্সিসল পাগলের মতো স্প্রে করে ঘষতে লাগলো নিজের কোমরের জামাটা হেক্সিসলের কারণে ভিজে যাচ্ছে একদম। কুহুর ওদিকে হুঁশ জ্ঞান নেই। ও কাব্যকে একবার দেখে টলে চোখে অথচ ভয়ানক জেদি চোখে দাঁত কামড়ে হেক্সিসল দিয়ে কতক্ষণ স্প্রে করে সাথে ঘষতে লাগলো কোমরের ওই অংশটুকু। কাব্য এইবার থমথমে মুখে দেখছে কুহুর ওই পাগলামি। কুহু হেক্সিসল দেওয়া শেষ হয়ে ওটা এক প্রকার ছুঁড়ে ফেলল সোফার উপর। কোমরের ওদিকের অংশের সম্পূর্ণ জামা ভিজে গেছে কুহুর।
কাব্য দেয়ালে হেলান দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ততক্ষণে। কুহু থমথমে পেয়ে এগিয়ে এলো কাব্যের দিকে। কাব্যের সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। কাব্য কুহুর চোখের ভেতরটার রাগ জেদ ঘেন্না পরিমাণ করতে ব্যস্ত তখন। কুহু দাঁতে দাঁত পিষে স্রেফ শিশিয়ে কটা কথা বলল। সম্ভব হলে আপনার স্পর্শ করা কোমরের এই অংশ আগুনে পুড়িয়ে দিতাম আমি। আর এটা তো সামান্য জীবাণুনাশক। বলেই কুহু কাব্যের দিকে ঘেন্নার দৃষ্টি ছুঁড়ে হনহনিয়ে বেরিয়ে গেল কাব্যদের ফ্ল্যাট থেকে। কাব্য চুপচাপ কুহুর যাওয়াটা দেখল। একটা কথা একটা শব্দ আজও কেন যেন উচ্চারণ করতে পারল না। কাব্য একসময় কেমন যেন নিজের দুহাত তুলে নিজেই উল্টে পাল্টে দেখলো। মনে মনে ভাবনা এলো হঠাৎ বাচ্চাদের নেয়। আমার ছোঁয়াচে রক্ত নেই, কুহু এমনটা কেন? বাকিটা ভাবতে পারল না আর কাব্য। মাথা ঘুরিয়ে আবার সদর দরজার দিকে তাকালো। দরজাটা এখনো কুহুর ধাক্কায় দুলছে। কাব্য ইউনিভার্সিটি যাবে বলে রেডি হচ্ছে। বিছানার ওপর থেকে হাতে নিয়ে ব্ল্যাক লেদার জ্যাকেটটা গায়ে দিয়ে কাঁধে ব্যাগ নিল। শেষবারের মতো পারফিউম স্প্রে করে এক প্রকার তাড়াহুড়ো করে বের হয়ে ডাইনিং রুমে এসেছে। আজ ওর ভীষণ তাড়া। কারণ হিসেবে হচ্ছে আজ কুহুর সঙ্গে ও এক গাড়িতে করে যাবে। কুহুকে অ্যাডমিট করানোর দায়িত্ব মেজো চাচি ওর ঘাড়ে গছিয়ে দিয়েছেন। আর কাব্য এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে। কুহুর মনে ওর প্রতি যেসব ভুল ধারণা জন্ম নিয়েছে সব জানতে চাইবে আজ কাব্য। কুহু বলতে না চাইলে জোর করবে, প্রয়োজনে একটা রাম ধমকও দেবে বলে ঠিক করে রেখেছে কাব্য। আজ আর কোনো ছাড় দেওয়া হবে না ওই বেয়াদব অবুঝ চূড়ান্ত জেদি মেয়েটাকে। কাব্য খাবার টেবিলে বসতেই শামীমার রান্নাঘর থেকে ভেজে আনা পরোটার প্লেট রাখলেন ওর সামনে। কাব্য পরোটা দিয়ে আলু ভাজি খেতে খেতে ফোনটা চেক করছে এক হাতে। শামীমা এক হাতে ছেলের পাশে এসে বসে থাকলেন। কিছু একটা বলার জন্য উসখুস করছেন ভীষণ, অথচ বলতে পারছেন না। কাব্যের ওদিকে মন নেই, ও খেতে খেতে ইনস্টাগ্রাম স্ক্রল করছে। এক সময় বুকে যথেষ্ট সাহস জুগিয়ে শামীমা ভীষণ আদুরে গলায় ডাকলেন। এই কাব্য, শোন না বাবা। কাব্য ফোনে ডুবে গেছে খেতে খেতে বলল। বলো, শুনছি আমি। শামীমার পছন্দ হলো না কাব্যের এই হেয়ালি পড়ার উত্তর। উনি কাব্যের দিকে চেয়ে কড়া গলায় বললেন, ফোনটা রাখবি তুই? মায়ের গলার এই টোন ভালো করেই চেনে কাব্য। ও ফোন হাতে শামীমার দিকে এবার তাকালো। হাল ছেড়ে হার মেনে বলল, ওকে ফাইন, এবার বলো। শামীমা কাব্যেরই হেরে যাওয়াতে মিষ্টি হাসলেন। তারপর কাব্যের দিকে এগিয়ে এসে ভীষণ আগ্রহ নিয়ে বললেন, তোকে একটা জিনিস দেখাই, তুই রাগ করবি না তো? কাব্য হালকা হেসে শামীমার হাতে হতে হাত রেখে চাপ দিয়ে বলল, বলো, কিন্তু তুমি এত নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হচ্ছি আমি? কোথায়? শামীমা কাব্যের কথাতে দ্রুত শাড়ির আঁচড়ে কপাল নাকের ঘাম মুছতে মুছতে কাব্যের দিকে তাকালেন। কাব্য ভ্রু কুচকে ওনারই অদ্ভুত আচরণ দেখছিল তখন। শামীমা সেটা বুঝতে পেরে নিজেকে সামনে নিজে নিলেন ঝটপট। শাড়ির আঁচল ছেড়ে হালকা হাসার চেষ্টা করে চুপচাপ দুটো ছবি বের করে কাব্যের সামনে টেবিলের ওপর রাখলেন। কাব্য স্বভাবগত ভঙ্গিতে বাম ভ্রুটা নাচালো। কার ছবি? বলতে বলতে ছবিতে দুটো দিকে তাকালো ও। পরপর চোখের সামনে দুটো মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে কাব্যের বাকি কথা গলাতে আটকে গেল। মুহূর্তের মধ্যে ওর ফুরফুরে মেজাজে পানি পড়ে গেল। ভ্রু কুচকে গেল, হাসাহাসি মুখ হঠাৎ চূড়ান্ত গম্ভীর হয়ে উঠল। শামীমা কাব্যের মুখের অভিব্যক্তি বদলাতে দেখে এবার দ্রুত সাফাই গাওয়া শুরু করেন। তোর বামের মেয়েটা হচ্ছে কমিশনারের মেয়ে, ঢাকা ভার্সিটিতে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছে। ভীষণ সুন্দর, দারুণ ব্রিলিয়েন্ট। একবার ভালো করে দেখলে তুই নিজেই বুঝবি, আমি একটুও কিন্তু বাড়িয়ে বলছি না। আর ডান পাশেরটা হচ্ছে তোর বাবার বন্ধু আরিফ ভাইয়ের মেয়ে, চিনিস না তুই ওনাকে? ওনার মেয়েটাও এবার ইঞ্জিনিয়ার। বাকিটা বলার আগে কাব্য হঠাৎ মুখটা থমথমে করে বলে উঠল। স্টপ আম্মু। শামীমা বাকি প্রশংসা কাব্যের আচমকা থামানোতে গিলে ফেললেন। কিছুটা আশঙ্কা নিয়ে কাব্যের দিকে চেয়ে জিজ্ঞেস করেন, কিরে, মেয়ে দুটো ভালো লাগেনি? কাব্য ছবি দুটোর দিকে দ্বিতীয়বার তাকালোই না। আঙুলের সাহায্যে ছবি দুটো সেভাবেই আলগোছে ঠেলে দিল শামীমার দিকে। শামীমা ছবি দুটোর দিকে একবার চেয়ে আবার কাব্যের মুখটার দিকে তাকালেন। কাব্য রাগারাগি করল না, চাচারাও না, শুধুমাত্র ঠান্ডা গলায় বলল, আমি মেয়ে দুটোকে দেখিনি আম্মু, তাই ভালো না লাগার প্রশ্ন এখানে আসছে না। আসল কথা হচ্ছে আমি এখন বিয়ে করবো না আম্মু। আই নিড প্রিপারেশন ফর দিস। শামীমা বিরক্ত কাব্যের এই প্রিপারেশনের কথাতে। সারাটা দিন কাব্য যদি শামীমার মতো একা একটা ঘরে পড়ে থাকতো, সে ঠিকই বুঝতে পারতো শামীমা কেন ছেলেকে এত দ্রুত বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। শামীমা হাল ছাড়েন না।
এবার সাফাই গিয়ে গিয়ে বলতে থাকেন, এবার তো দেখা কর আব্বু মেয়ে দুটোর সাথে, ভালো লাগলে না হয়। প্লিজ আম্মু। কাব্য হঠাৎ গলার স্বর উঁচু করে ফেলল। ওর হঠাৎ এসব বিয়ে অজানা মেয়ে দুটো সবাইকে বিরক্ত লাগছে শুরু হয়েছে। স্বামীবার কানের কাছে এই বিয়ে বিয়ে পেঁচাল অসহ্য শোনাচ্ছে। কাব্যের উঁচু গলার স্বর শুনে স্বামীমার কথা আটকে গেল। বাকি কথা বলার সাহস বেরেন না। চুপ করে মাথাটা নামিয়ে জগ থেকে পানি ঢালছেন গ্লাসে। স্বামীমাকে হঠাৎ চুপ হতে দেখে কাব্য এবার মায়ের চোখ দুটোর দিকে তাকালো। স্বামীমার হাত থেকে পানির গ্লাস টেনে নিয়ে সেটা টেবিলে রেখে দিয়ে তারপর ভীষণ নরম গলায় বলল, সময় হোক আম্মু, বিয়ের জন্য প্রিপেয়ার হলে আমি নিজে বলবো তোমাকে। তার আগে এসব মেয়েদের ছবি আমাকে দেখিও না তো, আমার বিরক্ত লাগছে এসব। কাব্য স্বামীমাকে কিছু বলতে না দিয়ে ব্যাগ নিয়ে উঠে গেল। ফোন পকেটে ঢোকাতে ঢোকাতে স্বামীমার লটকে যাওয়া মুখ, মন খারাপ করা চোখ দুটো নজরে পড়ল। কাব্য চুপচাপ ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে এসে স্বামীমার গাল ধরে কপালে আলতো করে চুমু খেল। স্বামীমা কাব্যের দিকে তাকালে কাব্য বিনিময় নরম কণ্ঠে বলল, আসি, মন খারাপ করো না এটার জন্য। বিয়ে করব আমি, সারা জীবন কুমার থাকার ইচ্ছে আমারও নেই। স্বামীমা ছেলের ওইটুকু আদরে গড়ে গেলেন পুরোপুরি। ছেলের হাতের হাত রেখে বলেন, সাবধানে যাবি, গাড়ি আস্তে ড্রাইভ করবি, কুহুকে বকবি না একদমই বলে দিচ্ছি। কাব্য অল্প হাসল। কুহুর কথা মাথায় আসতেই আবার তাড়া দেখিয়ে গাড়ির চাবি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। পার্কিং স্পট থেকে গাড়ি বের করতে করতে কাব্যের ফোনে কল এলো। কুহুর বাবা মেজো চাচ্ছেও কল দিচ্ছে। কাব্য ফোনটা স্পিকারে দিয়ে ফোনটার সামনে রাখলো। এক হাতে গাড়ি পার্কিং স্পট থেকে বের করতে করতে কাব্য সালাম দিল সাদাতকে। সাদাত ভীষণ নিচু গলায় সালামের জবাব দিতেই কাব্য বলল, কুহু রেডি হয়েছে চাচু? আমি গাড়িতে আছি। সাদাত দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ভীষণ অপরাধ বোধ নিয়ে বললেন, আসলে রাগ করো না কাব্য, কুহু যাবে না তোমার সঙ্গে। ও স্কুটি করে চলে গেছে বাসিটি। হোয়াট? কেন? কাব্য হঠাৎ গাড়ি চালানো থামিয়ে ফোনের দিক চেয়ে উঁচু গলায় বলে উঠল। সাদাত এখনো নিচু গলায় বললেন, ওকে বুঝাতে পারিনি আমি। তুমি চলে যাও বাসিটি, কুহুর সঙ্গে ওইখানে তোমার সাথে দেখা হবে। কাব্য শূন্য। সাদাতকে পাল্টা প্রশ্ন করে লাভ নেই। কুহু নিশ্চয়ই ওনাকেও আজব সাজব বুঝিয়ে কাব্যের সঙ্গে যাব না বলে স্কুটি নিয়ে আগে ভাগেই পালিয়েছে। কাব্য ছোট ম্লান গলায় স্রেফ বলল, ঠিক আছে। সাদাত কল কাটলেন। কাব্য গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে চুপচাপ ওভাবেই বসে থাকলো অনেকক্ষণ। পরপর হঠাৎ মেজাজ খুইয়ে আচমকা ঘুষি বসালো স্টিয়ারিংয়ে। রাগ উঠছে ওর হঠাৎ। কুহুকে সামনে পেলে এখন মাথার তুলে একটা আছাড় মারত কাব্য। কাব্য তো সুযোগ চাইছে কথা বলতে, কিসের জাত চলে যাবে বেয়াদব মেয়ে। কাব্য বুঝেছে কুহু ওকে পুরোদমে এড়িয়ে যাচ্ছে। আজ ভার্সিটি গেলে ওর একদিন কি ওই বেয়াদপতি বোঝা কুহুর একদিন করে ছাড়বে কাব্য। দিন দিন ওই মেয়ের ব্যবহার অসহ্য ঠেকছে। অথচ একটা প্রশ্ন কাব্যের মাথায় কেন এলো না, কুহু যদি ওকে এড়িয়ে যায় ওর কিসের এত মাথা ব্যথা? ভালোই তো চলছে সব। কুহু মুভ অন করেছে, কাব্যের কথা মতো নিজের লাইফে ফোকাস করছে, সব তো ঠিকঠাক চলছে। তাহলে কাব্য এসবে এতটা পুড়ছে কেন? কুহুর ভুল ভাঙানোর ওর হঠাৎ কিসের এত দায় পড়ো? ব্যাপারটা আসলেই অবাক করা প্রশ্ন, কিন্তু কাব্যের এই প্রশ্নগুলো মাথাতেই আসে না। ও তখনও উন্মাদের মতো কুহুর সঙ্গে একটিবার কথা বলার জন্য মরিয়া হয়ে সুযোগ খুঁজে যাচ্ছিল। ব্যাপারটা হাস্যকর না? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, DIU। প্রথমবার ভার্সিটিতে এসেছে কুহেলেখা সিদ্দিক কুহু। কাব্যের মতে এই ভার্সিটিতেই নাকি কুহু আবার প্রেমে পড়বে, ভালোবাসবে কাউকে। এখানে আসার পর কুহুর মন থেকে নাকি ওর টিনেজ জীবনের ভালোবাসা, একতরফা প্রেম কাব্যভাই মুছে যাবেন চিরতরে। কুহু মলিন হাসল। ভার্সিটির সকল ছেলের দিকে ও চোখ ঘুরিয়ে দেখলো একবার, দুবার, কয়েকবার। অদ্ভুত, কারোর মধ্যে তো ওর কাব্যভাইয়ের মতো সুদর্শন, স্মার্ট, পাগল করা ম্যানলি অ্যাটিটিউড খুঁজে পেল না। কুহু নিজের প্রতি হঠাৎ কেমন বিতৃষ্ণা হলো। কাব্যভাইকে বলতে ইচ্ছে হলো, আপনার মতো কেউ হয় না কাব্য ভাই। এই কুহুর মনে শুধুমাত্র আপনি একটা দাগ কেটেছিলেন, ভীষণ গভীর ছিল সেই দাগটুকু, অথচ আজ এই দাগ দাগই রয়ে গেল, প্রেমের ফুল হয়ে জন্মালো না দ্বিতীয়বার। কুহু দীর্ঘশ্বাস ফেলে স্কুটি থেকে নেমে স্কুটার হেলমেট খুলে এলোমেলো চুল ঠিক করালো। স্কুটি থেকে নেমে দাঁড়াতেই কোথা থেকে তানিম কুহুকে দেখে এগিয়ে এলো। কুহু তানিমকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ যেন দেখেনি এমন একটা ভান করে কাঁধে টোটো ব্যাগ নিল। কিন্তু তানিম ঠিকই কুহুকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে কুহু, তুমি এইখানে অ্যাডমিট হচ্ছ নাকি? কুহু এবার যেন দেখতে পেল তানিমকে। এমন একটা ভাব করে হালকা হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া। তানিম আশেপাশে কাউকে না দেখে কুহুকে বলল, কাব্য আসেনি?
কাব্যের নাম শুনেই চোখ মুখ কুঁচকে এলো কুহুর। তেতো মুখে জবাব দিল। আমি জানি না ভাইয়া, আপনি খুঁজে দেখতে পারেন। বলেই কুহু তানিমকে পাশ কাটিয়ে তেতো মুখে চলে এলো। তানিম কুহুকে ডাকতে গেল, তবে ডাকলো না আর পেছন থেকে। কেননা তখন সিয়াম, যে কিনা পুরো ভার্সিটিতে কাব্যের একমাত্র প্রতিদ্বন্দ্বী, এসে তানিমের কাঁধে হাত দিয়ে থাপ্পড় বসালো। তানিম পেছন ঘুরে দেখে খারাপ মেজাজ নিয়ে ছটকা দিয়ে ওর হাত কাঁধ থেকে সরিয়ে ফেলে বলল। কি চাই তোর? সিয়াম চোখের ইশারায় চলে যাওয়া কুহুকে দেখিয়ে টিপ্পনি কেটে বলল। নিউ গার্লফ্রেন্ড নাকি রে? তানিমের মুখটুকি এ কথা শুনে রাগে লাল হয়ে গেল। ও থমথমে গলায় বলল। কাব্যের বোন হয়, মুখ সামলে ওরে নিয়ে কথা বলবি। কাব্যের বোন কথাটা যেন মাথায় রীতিমতো ধাক্কা খেলো সিয়ামে। এটা তো সোনায় সোহাগা ব্যাপার হয়ে গেল মাইরি। সিয়াম পরপর মুখটুকু উজ্জ্বল করে দুনিয়া জয় করে ফেলেছে এমন একটা ভাব করে বলল। কি বলিস সত্যি? ওটা কাব্যের বোন? দেখতে কিন্তু জোস মাইরি। আই এম ক্রাস্ট। বলে তানিম পেছন ফিরে কুহুর যাওয়ার দিকে তাকালো। কুহু আজ কালো ঢিলে ঢালা পাকিস্তানি কুর্তি পাজামা পরেছে। চুল কাঁধের কিছুটা নিচে সুন্দর একটা কাট দেওয়া, কাঁধে একটা ফ্লোরাল পিঙ্ক টোটো ব্যাগ। সিয়াম তানিমের কাঁধে ঝুঁকে দাঁড়িয়ে হা করে কুহুর দিকে চেয়ে দেখতে লাগলো ওকে পেছন থেকে। তানিম কাব্যকে খুঁজছে, তখন এই সিয়ামের হাবভাব সুবিধা ঠেকছে না। অমন করে কুহুকে দেখছে মানে বিরাট কোনো মতলব করছে। ওটা নিশ্চয়ই দুনিয়ার সবচেয়ে বিশ্রী মতলবই হবে। সিয়াম কুহুর হাঁটার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে তানিমকে শুনিয়ে শুনিয়ে ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে। দূর, পাকিস্তানি জামা পরে আজকাল মেয়েদের ফিগারই বোঝা যাচ্ছে না। বাট তোর কাব্যের বোন আসলেই হ্যাপি দেখতে। হাঁটার স্টাইল দেখ, একদম ফাটাফাটি। সিয়াম হা হয়ে কুহুকে তখনও তাড়িয়ে তাড়িয়ে দেখতে ব্যস্ত। বাকি কথা বলার আগেই তানিম রেগে ওর হাত নিজের কাঁধ থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দিল। সিয়াম তাকালো তানিমের দিকে, হেসে হেসে ভীষণ মজা নিয়ে তানিমের রাগটুকু ওর ভেতরের পুরুষত্ব আরও জাগিয়ে দিচ্ছে। পৈশাচিক আনন্দ হচ্ছে তানিমকে রাখতে দেখে। কাব্য নিশ্চয়ই কুহুর সম্বন্ধে সিয়ামের এমন কমেন্টস শুনলে রাখবে, মারতেও আসবে। অনেকদিন ধরেই সিয়াম কাব্যের মারামারি হচ্ছে না। ভীষণ মিস করছে সিয়াম কাব্যের হাতের মায়ের। কাব্য একটা দেবে, সিয়াম একটা দেবে। দুজনের তুমুল মার দেখে প্রিন্সিপালের রুমে যাবে, সরি বলবে প্রিন্সিপালের সামনে, তারপর কদিন ভালো যাবে, তারপর আবার যে এসে অবস্থা রিপিট হবে। ইউনিভার্সিটির এসব ঝামেলা টুকটাক না হলে মজা আসে না ঠিকঠাক। সিয়াম দাঁত কেলিয়ে তাকিয়ে দেখলো রাগান্বিত তানিমকে। তানিম দাঁতে দাঁত পিষে বলল। কাব্য শুনতে পেলে তোর কপালে দুঃখ আছে সিয়াম, শুধরে যা সময় থাকতে থাকতে। সিয়াম শুনে গাছাড়া ভাবে জবাবে হেসে হেসে বলল। বলে দিস তোর কাব্যকে ওর বোনটা কেমন লাগবে। ও দিলে দিবে, না হলে আমি ওর চোখের সামনে ওর বোনকে খপ করে ধরে ফট করে নিজের বাইকে বসিয়ে ফুরুত হয়ে যাব। সা সা সা। সিয়াম মুখ দিয়ে অদ্ভুত গাড়ির শব্দ করল। তানিম তেলে বেগুনে খেপে উঠল। খবরদার। বাকিটা বলার আগেই সিয়াম চোখে সানগ্লাস পরে শীষ বাজাতে বাজাতে ওর দলবলের দিকে এগিয়ে গেল। তানিম মেজাজ খারাপ নিয়ে সিয়ামের দিকে চেয়ে বিড় বিড় করল। সাউন্ড অফ এ বিচ, জীবনও শুনলো না। তানিম কথা শেষ করতে করতে কাব্যের গাড়ি ঠিক তানিমের চোখের সামনে এসে থামলো। তানিম কাব্যকে দেখে থামলো, এগিয়ে গেল। কাব্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে তানিমকে সবার আগে জিজ্ঞেস করলো। কুহুকে দেখেছিস? তানিম দীর্ঘশ্বাস ফেলল, মলিন হেসে জবাবে বলল। দেখলাম। কাব্য গাড়ির চাবি পকেটে ঢোকাতে ঢোকাতে ব্যস্ত গলায় বলল। কোথায় গেছে জানিস? আমাকে না বলে চলে এসেছে একে একেই। তানিম এবার আসল কথায় আসতো। বোম ঠিক কাব্যের মুখের সামনে ব্লাস্ট করে বলে উঠল। যেদিকেই যাক সিয়ামের নজরও অলরেডি পড়ে গেছে তোমার বোন। তানিম কাব্যকে খাপানোর জন্যই বোন শব্দটি একটু টেনে টেনেই বলল। সিয়ামের কথা শোনা মাত্রই মাথা তুলে তানিমের দিকে তাকালো কাব্য, ভ্রু কুচকে বলল। মানে কুহুর সঙ্গে ওর দেখা হয়েছে? তানিম বলল। সিয়াম ওর সঙ্গেই দেখা করবে বলে ক্যান্টিনের ওই দিকে গেছে। তানিম মজা নিচ্ছে এইবার। ও আসলে দেখতে চাইছে কাব্য আসলে আয়ুর ব্যাপারটা এখন কেমন করে দেখছে। ভালো যদি বেশে থাকে তবে তো মামা জেরাসিতে পূর্বেই পড়বে। তানিমের ভাবনাই ঠিক। কাব্য ভ্রু কুচকে ফেলল, সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তাকালো ওই পাশটায়। সিয়াম তার দলবল নিয়ে এগোচ্ছে। কাব্য ভ্রু কুচকে সিয়ামের দিকে কড়া চোখে চেয়ে থাকতে থাকতে ঠান্ডা করে স্রেফ কটা কথা বলল। ওর চোখ দুটো নিয়ে আমি আজকে ক্যাম্পাসের লটিম খেলবো। কোন দিকে চোখ যায় ওই শালার? চল তুই আমার সাথে। কাব্য তানিমকে টেনে নিয়ে যেতে লাগলো ওইদিকে। তানিম বাঁকা হেসে কাব্যের রাগান্বিত মুখ, ঘন ঘন ফুঁসতে থাকা শ্বাস প্রশ্বাস, ওর ব্যাকুল জেলাসিতে পড়তে থাকা হৃদয়ের আনচান দেখতে দেখতে পা মেলালো। কাব্যের বড্ড দেরি হয়ে গেছে ততক্ষণে। কুহুর সঙ্গে ক্যান্টিনে বসে সিয়াম আবার আরাম করে কোল্ড কফি খেতে খেতে গল্প করছে।
কুহুকে সিয়াম পরিচয় দিয়েছে ও এখানকার বেস্ট স্টুডেন্ট, যে কোনো নোটস পেতে ওর সঙ্গে একবার যোগাযোগ করলেই হবে। কুহুকে সব নোটস যে কোনো প্রকার সাহায্য একমাত্র করতে পারবে সিয়ামই। কুহুকে সিয়াম ওর এসএসসি এইচএসসি মার্ক জিজ্ঞেস করছিল, সেটাই বলছে কুহু এখন। আর ঠিক তখনই কাব্য এসে দেখে নিয়েছে ওদের দুজনকে। কুহু হালকা হেসে মাথা দোলাচ্ছে সিয়ামের কথাতে। সিয়ামও হা করে কুহুকে দেখে যাচ্ছে। সিয়ামের মনের অনুভূতি কুহু না জানলেও কাব্য ওই শালার নষ্ট চোখের দিকে চেয়েই বুঝে ফেলেছে ওর আসলে কি চাই কুহুর থেকে। তানিম কাব্যকে খুঁচিয়ে খুঁচিয়ে বলল, কুহু সবার সঙ্গে কত সুন্দর মিশেছে, মেয়েটার এত গুণ দেখতেও ভালো লাগছে। কাব্য তানিমের এমন একটা আহাম্মক কথাতে চূড়ান্ত বিরক্ত হয়ে ধমকে উঠল। জাস্ট শাট আপ। তানিম কাব্যের ধমক খেয়েও হাসছে, তবুও ওভাবেই ঠোঁটে আঙুল চেপে কুহুকে দেখছে। তো আরেকবার রাগে ফুঁসতে থাকা কাব্যকে দেখছে। ভালোই বিনোদন পাচ্ছেও এই মুহূর্তে। কাব্য আবার সিয়াম কুহুর দিকে তাকালো। সিয়াম যখন কথা বলতে বলতে কুহুর বুকের দিকে তাকালো, কাব্যের মেজাজ মুহূর্তের মধ্যেই পাগলাটে খ্যাপা ষাঁড়ের মতো হয়ে গেল। কাব্য রেগে মেগে এগিয়ে যেতে চাইলেই তানিম দ্রুত ওর হাত চেপে ধরল। কই যাচ্ছিস? কাব্য তানিমের দিকে রক্তলাল চোখে তাকালো, রাগে ওর সম্পূর্ণ গা কাঁপছে। ও ফুঁসতে ফুঁসতে বলল, ট্রাস্ট মি তানিম, আমি ওর চোখ আজকে ছিঁড়ে ফেলবো। কইতে কাচ্ছ কুহুর কাব্য থেমে গেল। বাকিটা বলার আগে পরপর চোখ বুঝে লম্বা শ্বাস ছেড়ে হিসিয়ে বলল ওকে, ওরে বোঝানো লাগবে ও যেই মেরে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে ওইটা আমার বোন হয়। ও তো আমার হাতেই আজকে মরবে ফস্বর। ওরে তো আমি আজ দলে বলেই কাব্য তামিমের চেপে রাখা হাত সরিয়ে দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে বড়সড় পা ফেলে এগিয়ে গেল কুহু আর ওই নষ্ট সিয়ামের দিকে। তানিম এবার অনেকক্ষণ পর পেছন থেকে একটা চেয়ার টেনে আরাম করে সেটাতে বসল। গা নড়ে চড়ে দু হাত জড়িয়ে সিনেমা দেখার মতো করে বলল, এখন শুরু হবে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাম প্রেমের আছে কয় ধাপ। চলছে সিন নাম্বার 1, দ্য জেলাসি। কাব্য বড় বড় পা ফেলে সোজা গিয়ে দাঁড়ালো ঠিক কুহুর সামনে। টেবিলে একটা ঠাস করে থাপ্পড় বসাতেই কুহু চমকে উঠে কাব্যের দিকে তাকালো। কাব্য সিয়ামের দিকে একবার চেয়ে আবার কুহুর দিকে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলল, ক্যাম্পাসে এসে ছেলেদের সাথে হাহাহি করা শুরু করে দিয়েছিস। গেট আপ, আই সে জাস্ট গেট আপ। কুহু অবাক হয়ে এই রাগে রক্তিম কাব্যকে দেখছিল। কুহুকে ওভাবে ধমকাতে দেখে সিয়াম কাব্যের দিকে চেয়ে কুহুর প্রতি কুমিরের মিথ্যা সহমর্মিতা দেখিয়ে বলল, কি হয়েছে কাব্য, ওকে বকছিস কেন? সিয়ামের এই কথা কাব্যের কাটা গায়ে যেন নুনের ছিটের মতো লাগলো। ও চোখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো, সামান্য হিংস্র হাসি দিয়ে বলল, এটা আমাকে জিজ্ঞেস করছিস তুই? জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার সিয়াম। একবার ওয়ান করছি, বারবার কিন্তু করবো না আমি। নেক্সট টাইম মুখের নকশাই বদলে দিব, মাইন্ডেড। কুহু কাব্যের এমন হুমকি ধমকি শুনে বিরক্ত হয়ে বলল, ওনার সাথে আমি জাস্ট কথা বলছিলাম, আপনি এমন করে ওনাকে ধমকি দিচ্ছেন কেন? এটা কেমন ব্যবহার? ব্যাস, কাব্যের যা ভালো মেজাজ বেঁচেছিল ধুইয়ে গেল। কাব্য কুহুর দিকে এমন করে তাকালো, এক্ষুনি যেন এই মেয়েকে কাব্য কাঁচাই খেয়ে ফেলবে, খেয়ে ঢেকুর অবধি তুলবে না। কাব্য এবার আর একটাও কথা খরচ ধৈর্য দেখালো না। ওর হাত দিয়ে কুহুর হাতটা শক্ত করে চেপে ধরে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিল। কুহু অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো, যা কাব্য চেপে রেখেছে এই মুহূর্তে। কাব্য কুহুকে নিয়ে যাওয়ার আগে আরও একবার সিয়ামের দিকে চেয়ে শাসিয়ে উঠল। আবার বলছি সিয়াম, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার। ভালো জায়গায় তুই হাত দিস নি এবার। কথাটা বলে কাব্য টেনে নিয়ে যেতে লাগলো কুহুকে। কুহুর হাতে ব্যথা পাচ্ছে, ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চেঁচিয়ে বলতে লাগলো, আমার বিল বাকি, ছাড়ুন কাব্য ভাই, ব্যথা পাচ্ছি আমি। এটা কেমন অসভ্যতা, হাত ছাড়ুন বলছি। কাব্য এসব শুনেও শোনে না। ও তানিমের সামনে এসে একবার পা থামালো। কুহু তখনও কাব্যের মারাত্মক শক্ত হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। কাব্য ওদিকে পাত্তা অব্দি গিল না। চোখের বিষে বিনোদন দেখতে থাকা তানিমের দিকে যে স্রেফ বলল, বিলটা পে করে দিস ম্যাডামের। বলেই কুহুর দিকে ভ্রু কুচকে চেয়ে আবার টেনে নিয়ে যেতে লাগলো ওকে। কুহু বারবার চাচারও হাত ছাড়া জন্যে ধমকালো, রাগ দেখালো প্রচুর। কাব্য থেকে ওসব কিছুর ধার ধারো না। ওর মাথাটা আজ কাজ করা বন্ধ করে দিয়েছে। মাথা জুড়ে শুধু থেকে গেছে সিয়াম কুহুকে নষ্ট নজরে চেক আউট করছিল। কুহু সিয়ামের ট্রাপে পা দিয়েছিল, কেন দিল? কাব্যের ভীষণ জেদ দেখিয়ে জেলাসির আগুনে পুড়ে রীতিমতো ঝলসে গেছে কাব্য আজ। ওর হিতাহিত জ্ঞান কাজ করছে না আজ একটুও। অথচ বোকা কাব্য তখনও বুঝে উঠতে পারেনি যে বিশ্রী অনুভূতিতেও পুড়ছে ওটাকে জেলাসি বলে, প্রেম বলে, ভালোবাসাই বলে। কাব্য সেভাবেই কুহুকে টেনে এনে একটা খালি রুমে ছুঁড়ে ফেলল।
কুহু ছাড়া পেতে হাতের দিকে তাকালো। ওর হাতে রক্ত জমাট বেঁধে গেছে এতক্ষণে। সেটা দেখা মাত্রই কুহু ভীষণ রেগে তাকালো কাব্যের দিকে। কাব্য একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে নিজের রাগ সামলাতে ব্যস্ত। কুহুকে ও আঘাত করতে চাইছে না, তাই বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করছে। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার নাকের নিচটুকু ঘষছে, কপাল ঘষছে, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। পুরো কুহুর দিকে তাকাচ্ছে না। কাব্যের এমন আচরণে কুহু মেজাজ হারিয়ে এবার চেঁচিয়ে উঠল। রাগ দেখিয়ে বলতে লাগলো, আপনি আমার হাতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলেছেন, কিসের এত জেদ আপনার? আমি এখন শান্তিতে আছি, আপনার কি সেটাও সহ্য হচ্ছে না? নাকি আপনার পেছনে কেউ ঘুরঘুর করছে না কুকুরের মতো, সেটা দেখে আপনার নিজের পুরুষের মনের আনন্দ পাচ্ছেন না? আপনি কোনটা? উত্তর দিই। বাকিটা বলার আগেই কাব্য বড় বড় পায়ে তেড়ে এসে কুহুর দুই বাহু শক্ত করে চেপে ধরে ওকে নিজের দিকে টেনে আনলো। কুহু আচমকা এমন ঘনিষ্ঠ হওয়াতে চমকে বড়সড় চোখে তাকালো কাব্যের ঠিক রাগী রক্তি মুখের দিকে। কাব্য এইবার নিজের মেজাজ হারিয়ে নিজেও কুহুর সাথে জোরে চেঁচিয়ে কথা বলতে লাগলো। একদম চুপ। আজ আমি না, তুই আমাকে উত্তর দিবি সবকিছুর। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের উত্তর তুই আজকে আমায় দিবি। আজ তুই বলবি আমাকে তোর এক্স্যাক্ট সমস্যাটা কি। টেলবি কুহু, আমার হাতে আজ প্রচুর সময়, সব শুনবো আমি তোর সব উত্তর। আমাকে বল তোর এক্স্যাক্ট সমস্যাটা কি, কি জন্য তুই এমন করছিস আমার সাথে? তোকে রিজেক্ট করছিস শুধুমাত্র এই জন্য? শুধুমাত্র এই জন্য তুই ঢ্যাং ঢ্যাং করে একটা খারাপ ছেলের সঙ্গে হাই করছিলি? উত্তর দে কুহু, মুখে কুলু পেটে থাকলে আমার হাতে আজ তুই থাপ্পড় খাবি। কুহুর ফ্যাল ফ্যাল চোখে কাব্যকে দেখে যাচ্ছে। কাব্যের নাক, ঠোঁট, রাগী মুখটুকু পুরোটাই দৃষ্টান্তের মতো দেখে যাচ্ছিল অনবরত। কাব্য এতটা কাছে ওর, এতটা পাশে, গায়ে গা ছুঁই ছুঁই করছে। এতটা কাছে এলে কুহু কি করে ওর রাগটুকু ধরে রাখবে? কি করে কঠিন হবে এই মানুষের ওপর? কুহুর বুক ধুকপুক করছে প্রচণ্ড। ঠিক কুহুর ওই হৃদয়কে, যে হৃদয় এতবার ভেঙে যায়, যার কারণে তার জন্যই ধাক ধাক করে। কুহু নিজেকে সামলালো। বুকের ওপর উপচে পড়া প্রেমগুলোকে লুকিয়ে গেল। কান্নাগুলো ঘিরে ফেলল তাৎক্ষণিক। পরপর চোখ মুখ কঠিন করে তিক্ত গলায় প্রশ্ন করল, কি জানতে চাইছেন আপনি? বলুন, আমি কি জানতে চান? আমি যখন তিলে তিলে প্রতিটা দিন নিঃশেষ হচ্ছিলাম, আপনি আমার সাথে এরকম একবারও কথা বলেছেন তখন? ভালো না বাসেন, বোন হিসেবে তো কিছুটা সহমর্মিতা আমি ডিজার্ভ করি বলছেন, তাই না? একটা বার মাথায় হাত বুলিয়ে বলেছেন আপনি, কুহু তুই ঠিক হয়ে যাবি, আমি আছি পাশে, বলেছেন? অথচ কাপুরুষের মতো 6 মাসের জন্য আমার মুখোমুখি হবে না দেখে পালিয়ে গেলেন। আর এখন কোন অধিকারে আমার থেকে এসব চাইতে এসছেন আপনি? উত্তর দিন। কুহু পরপর ওর বাহু থেকে কাপের হাত প্রাণপণে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমায়, কিছু বলবো না আমি আপনাকে, কোনো কৈফিয়ত দেব না। ছাড়ুন আমায়, কি হলো ছাড়ুন। কুহু অস্থির, মরিয়া কাপের থেকে প্রাণ পরে ছাড়া পাওয়ার জন্যে। এই মানুষটার সামনে আর 2 মিনিট থাকলে কুহু খেই হারিয়ে তার বুকেই ছাপিয়ে পড়বে, গড়ে যাবে বরাবরের মতো এই লোকের 2 চোখে। যা কুহু চাইছে না, ক্ষমা করবে না কুহু এই লোককে, কোনো দিন নয়। কুহুর কথাগুলো শুনে কাব্য ভ্রু কুচকে কুহুর দিকে তাকিয়ে আছে। ও কুহুর সঙ্গে দেখা করার কথা বলেনি, চেষ্টা করেনি, এটা কুহু কি বলছে? পরিস্থিতি তখন এতটা ঘোলাটে ছিল, কাব্য চেয়েও শুরুতে কথা বলতে পারেনি। তারপর তো ও কুহুকে মেসেজ দিয়ে ছাদে ডেকেছিল। সেদিন ছাদে না এসে কুহু ওকে ব্লক করে দিল, তারপর সব জায়গা থেকে। কাব্য কুহুর হাতটা এবার খামছে, সোর ওকে নিজের দিকে আরও টেনে নিল। কুহু তখনও চোখ নামিয়ে কাব্যের হাত ছাড়াতে ব্যস্ত। কাব্য ভ্রু কুচকে মাথাটা নামিয়ে বলল, আমার চোখের দিকে তাকা কুহু, তাকা বলছি। আমি তোকে ডাকিনি? কথা বলার জন্য একবার তো সময় চাইনি? কেন মিথ্যা বলছিস কুহু? কুহু কাব্যের হাত থেকে মুক্তি পেতে ব্যস্ত। এত শক্ত করে চেপে ধরে রেখেছে কেন? কাব্য এবার ভয়ানক ধমক দিয়ে উঠল। এই আমার দিকে তাকাতে বললাম না? কুহুর হাত থেমে গেল। তীব্র জেদ নিয়েই কাব্যের রাগী চোখে চোখ মেলালো কুহু। চেতে উঠে বলল, আমি মিথ্যে বলছি? আমি আপনার সাথে মিথ্যে বলার রুচিটাও আমার নেই কাব্য ভাই। আমি যা ফেস করেছি তাই বলেছি আমি। কাব্য এবার রেগে গেল। কুহুকে ঝাড়ি দিয়ে ওর হাত ছেড়ে দিতেই কুহু 2 কদম পিছিয়ে গেল। কাব্যর পাগল পাগল লাগছে, কুহুর জেদ বলছে ও মিথ্যা বলছে না, অথচ কাব্য সঠিক বলছে। কাব্য এবার হাল ছাড়ো, অতিষ্ঠ হয়ে বলল, ঘৃণা ঘৃণা ঘৃণা, এতটা ঘৃণা আমি কি সত্যি ডিজার্ভ করি কুহু? ওকে ফাইন, আমি প্রুফ দেখাচ্ছি তোকে। আমি মেসেজ দেইনি না, লেটস রিভিল ইট। তারপর তোকে ধরে আমি মারব, এক একটা কথার জন্য থাপ্পড় খাবি এক একটা। তার আগে মেসেজ দেখবি। বলে কাব্য ফোন বের করছে। কুহু ততক্ষণে নিজের হাত মালিশ করছে। ব্যথা করে দিয়েছে হাতটা পাষাণ্ড। কুহু হাত মালিশ করতে করতে কাব্যের দিকে তাকিয়ে রইল।
কাব্য মেসেঞ্জার খুলে 6 মাস পুরনো মেসেজে স্ক্রল করে বের করছে। হঠাৎ মেসেজটা খুঁজে পেল কাব্য। সেটা কুহুকে দেখাতে গেল। কুহু উৎসুক ভঙ্গিতে এগিয়ে এলো মেসেজটা দেখার জন্যে। ঠিক তক্ষুনি হঠাৎ করে কাব্যকে পেছন থেকে কেউ একজন জাপটে জড়িয়ে ধরল। ফোন হাতে কাব্য সামনে কুহুর দিকে আচমকা ঝুঁকে গেল। কুহু অবাক হয়ে কাব্যের দিকে তাকালো কাব্যকে জড়িয়ে ধরা হাতের মালিকের দিকে। দুটো মিষ্টি নরম হাত কাব্যের বুকের উপর শক্ত করে ধরে রেখেছে এবং যখন ফিনফিনে স্বরে বলল, কাব্য, কত খুঁজেছি তোমায়, এখানে ওর সাথে কি করছো? কাব্য মাথা নিচু করে হাত দুটো দেখলো। পরপর হাতের মালিককে চিনতে পেরে যেতেই দ্রুত ভ্রু কুচকে কুহুর দিকে তাকালো। কুহুর বুক যেন কেউ খামচে ধরে রেখেছে। বুকের ভেতর কান্না জমে আসছে আবারও। 6 মাসের পুরনো সেই কান্না। কুহু কাব্যকে বুঝতে দিল না। ও স্রেফ কাব্যের আড়ালে একটা বেঞ্চ খামচে ধরে তাকিয়ে রইল কাব্যের চোখের দিকে। অথচ কাব্য স্পষ্ট লক্ষ্য করেছে কুহুর চোখ ভেজা, হাত কাঁপছে। তারপর কাব্যের চোখ গেল কুহুর বেঞ্চ কেমন আঙ্গুলের নখে মারাত্মক খামচে ধরে রেখেছে। কাব্য সেটা দেখে তড়িঘড়ি করে দ্রুত উর্মিকে নিজের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। অথচ উর্মি ছাড়ছেই না। কুহু জোরে একটা শ্বাস ফেলল। হাঁপড়ের মতো বড় একটা নিঃশ্বাস নিয়ে কাব্যের দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টি ছুঁড়ে ব্যাগ হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল ওই কক্ষ থেকে। কাব্যের এক হাত উর্মির হাত তখনও নিজে থেকে ছাড়াচ্ছিল। কুহু চলে যেতেই কাব্য হতভম্ব হয়ে কুহুর যাওয়াটুকু দেখল। কাব্যের চোখ থেকে সরছেই না। কুহু কাঁদলো মাত্রই। কাব্যকে লুকিয়েই হোক কুহু কেঁদেছে ও কুহুকে আবার কাঁদিয়েছে। শিট শিট। উর্মি তখন কাব্যের বুকের উপর হাত দুটো শক্ত করে চেপে আহ্লাদি গলায় বলে উঠল, মিস ইউ কাব্য, মিস ইউ কাব্য। উর্মির কথা কানে আসা মাত্রই কাব্যের হুঁশ ফিরল ও উর্মিকে ঝটকা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আচমকা। উর্মি অবাক হয়ে নিজের হাত দুটোর দিকে চেয়ে আবার কাব্যের দিকে তাকালো। কাব্য ফুঁসছে। নাকের নিচটুকু ঘষতে ঘষতে উর্মির দিকে চোখ গরম চোখে তাকালো। উর্মি ওই তাকানো দেখে ভরকে গেল এক প্রকার। 2 পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আর ইউ আর ইউ ওকে কাব্য? কাব্য এবার যে সমস্ত রাগ ছিল মরে সেসব একে একে উর্মির ওপর ঝেড়ে চিৎকার করে বলল, তুমি এটা ইচ্ছে করে করেছো, রাইট? কুহুর সামনে আবার এই নাটক করছো কেন? ও তোমার জন্য কেঁদে বেরিয়ে গেছে উর্মি। ওয়াই উর্মি, টেল মি ওয়াই? আমরা রিলেশনে নেই এখন, কেন ওর সামনে আমার গায়ে পড়ে যাও? বাকি সময় তো তোমাকে দেখাই যায় না আমার আশেপাশে। রিভেঞ্জ নিচ্ছ না? উর্মি কাব্যের এমন রেগে গজরাতে বলা কথা কানেই তুলল না। ও আলগোছি মিষ্টি হেসে কাব্যের বুকের উপর দুটো হাত রাখল। সঙ্গে সঙ্গে কাব্য ওই হাত দুটো ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। রেগে তাকালো উর্মির দিকে। উর্মি কাব্যের রাগকে তোয়াক্কা না করে হেসে হেসে বলল, বারে, আমার বয়ফ্রেন্ড তুমি, জড়িয়ে ধরতে পারি না? ওটার জন্য কি এখন আশেপাশের মানুষ দেখা লাগবে? কাব্য মুখটা অন্যদিকে ফিরিয়ে জোরে শ্বাস টানল। এই মেয়েকে একটা থাপ্পড় কেন দিতে পারে না কাব্য? শুধুমাত্র মেয়েদের উপর হাত তোলে না বলেই কি? কাব্য পরপর উর্মির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, একমাত্র তোমার বাবার দিকে চেয়ে আমি তোমাকে স্টিল সহ্য করছি উর্মি। আমাকে খেপিও না, ওয়ার্ন করছি আমি। আমার হাত উঠে যাবে। উর্মি আবারও নির্লজ্জের মতো হাসে। কাব্যের গায়ের ওপর হাত দুটো আবার রাখতেই কাব্য আবার হাত ঝটকা দিয়ে সরিয়ে ফেলল। উর্মি হেসে আবার বলল, ওরে বাবা, এত রাগ! আরে রিভেঞ্জ কেন নিব আমি কাব্য? তুমি তো আমারই, এখনো এত কিছুর পরেও। কাব্যের মাথা ধরে যাচ্ছে। অতিষ্ঠ গলায় কটা কথা বলল স্রেফ। তুমি একটা সাইকো উর্মি, ইউ নিড ট্রিটমেন্ট। উর্মিও হেসে চোখ টিপে বলল, আমার ট্রিটমেন্ট তো তুমি কাব্য। কাব্য মেজাজ হারিয়ে ফেলল ও উর্মিকে একবার কড়া চোখে শাসিয়ে চলে গেল কক্ষ থেকে। ওখান থেকে বেরিয়ে উর্মির সাইকিয়াট্রিককে কল দিল, কথা বলল তার সাথে কিছুক্ষণ। আজকের ঘটনা বলার পর উর্মির সাইকিয়াট্রিক জবাবে কিছুটা চিন্তিত হয়ে বললেন, ও ঠিকমতো মেডিসিন নিচ্ছে? কাব্য কপালে আঙুল ঘষে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, জানি না, কিন্তু আমার পক্ষে আর মেজাজ ধরে রাখা সম্ভব না ডাক্তার। আই এম সো টায়ার্ড। ডক্টর কাব্যকে বোঝালেন, তুমি শান্ত হও, আমি প্রফেসরের সাথে কথা বলছি এ ব্যাপারে। উর্মিকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য ওনাকে রাজি করাতে হবে, তাহলে তুমিও কিছুটা ওর পাগলামি থেকে রক্ষা পাবে। কাব্য শুনে বলল, প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করুন। আমি আর ওকে নিতে পারছি না। ডোন্ট ওয়ারি বয়, আমি দেখছি এটা। ডক্টর কাব্যকে সান্ত্বনা দিলেন। কাব্য কল কেটে তানিমের কাছে গেল। তানিম কাব্যকে দেখেই বলল,
কিরে, কুহু তো চলে গেল দেখলাম। কাব্য অনুভূতি শূন্য কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে যেতে যেতে বলল, হুম। মানে তুই জানিস, তোরা না কথা বলছিলি? তানিম অবাক হয়ে বলল। কাব্য উত্তর দিল না এই প্রশ্নের। ও চুপচাপ হাঁটছে। আজকের পর মনে হচ্ছে না কুহু ওর সঙ্গে আর কথা বলবে। কুহুকে আজকেও আবার কষ্ট দিয়েছে কাব্য। নিজের প্রতি বিতৃষ্ণা লেগে যাচ্ছে কাব্যে। ও কেন সব দিক সামলাতে পারছে না। দুপুর 2:30। কায়া ও উমা কলেজ থেকে ফিরছিল। আজ বড্ড গরম পড়েছে ঢাকাতে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে কায়া প্রচণ্ড বিরক্ত। সেটাই বলে যাচ্ছে উমাকে। উমা শুনছে এসব, মাঝে মধ্যে তাল মেলাচ্ছে। গল্প করতে করতে ওরা একটা গলি বেরোচ্ছিল। হঠাৎ ওই গলি থেকে একটা বাইক সাঁ করে কায়ার পাশ কাটিয়ে চলে গেল। আচমকা এমন হয় কায়া উল্টে পড়তে গিয়ে বেঁচেছে। ও নিজেকে সামনে সোজা খেপে গিয়ে বকে উঠল, এই কে রে, দেখে চলতে পারিস না? হুম। বলে পেছন তাকাতেই কায়া দেখলো বাইকে দাঁড়ানো লোকটা একটা বৃদ্ধ লোকের সামনে নেমে দাঁড়িয়েছে। কায়া এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, উমা ওকে আটকে দিল। বলল, কিছু বলিস না গায়া, ভালো ছেলে মনে হচ্ছে না দেখে, চল যাই আমরা। কায়াও হয়তোবা আজ করতে পেরেছে। ও মাথা নাড়িয়ে চুপচাপ সামনে ফিরে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে বৃদ্ধ লোকটার আর্তচিৎকার কানে আসতেই কায়া পেছনে তাকালো। সঙ্গে সঙ্গে কায়ার পুরো দুনিয়া ঘুরে গেল। কায়া মুখে হাত চেপে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। বৃদ্ধ লোকটার পেটে ছুরি চালিয়ে বাইকের লোকটা পালিয়ে যাচ্ছে উল্টো রোডের দিকে। কায়া সাথে সাথে দৌড়ে গেল ওই বৃদ্ধ লোকটার সামনে। ওদের চিৎকারে মানুষ অনেক জড়ো হয়ে গেছে আশেপাশে। কায়া লোকটার হাত ধরে বসলো রাস্তাতেই। বৃদ্ধ লোকটা কায়ার হাতটা শক্ত করে ধরে ব্যথাতে কাতরাতে কাতরাতে বলে যাচ্ছে। কায়া ওনার হাত চেপে ধরে নিজেই অস্থির হয়ে বলল, কি? কিচ্ছু হবে না আপনার দাদু। কায়া পাগলের মতো সবার দিকে চেয়ে বলল, ওনাকে হসপিটালে নিতে হবে, আপনারা হেল্প করুন প্লিজ। কেউই এগিয়ে আসছে না। সবাই ফিসফিস করছে। একটা মার্ডার কেসে বিনা দোষে কেই বা ফাঁসতে চাইবে। উমা আশেপাশে সবার দিকে সে হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ একটু হেল্প করুন কেউ, উনি মরে যাবে তো। এতবার করে বলার পরেও কেউই এলো না। কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে। কায়া এদেরকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এবার সবার দিকে চিৎকার করে বলল, এখানে এত লোকের মধ্যে কারোর কি মেরুদণ্ড নেই? লোকটা মারা যাচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেটা। এবারেও কারোর মধ্যে হেলদোল নেই। কায়া অধৈর্য হয়ে উমার দিকে চেয়ে প্রায় কেঁদেই বলল, পাশের হসপিটালে কল করো মা, দ্রুত। উমা কল দিচ্ছে। বৃদ্ধ লোকটার মাথায় কায়া হাত বুলিয়ে দিতে দিতে কেঁদে কেঁদেই বলল, কিচ্ছু হবে না আপনার দাদু, ঠিক হয়ে যাবেন আপনি। ওকে, একটু চোখ খুলে রাখুন প্লিজ, কিচ্ছু হবে না আপনার। কায়া এবার উমার দিকে চেয়ে বলল। কলে রিসিভ করেছে। কায়া এবার জনসমাগমের দিকে চেয়ে চিৎকার করে রাগী গলায় বলল, সবাই এখান থেকে চলে যান এক্ষুনি। একজনের জীবনের বিনিময়ে সার্কাস দেখার কোনো অধিকার নেই কারোর। জায়গা খালি করুন এক্ষুনি, রাইট নাও। কায়ার কথায় কজন গেল, কজন তখনও থেমে গেল। এর মধ্যে অ্যাম্বুলেন্স এলো। কায়া উমা দুজনেই বৃদ্ধ লোকের সাথে হসপিটাল গেল। হসপিটালে যেতেই পুলিশ এলো। লোকটার পরিবারের লোকদের খবর দেওয়া হলো। হসপিটালে ভিড় জমতেই কায়া থরথর করে কাঁপতে কাঁপতে একটা পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। বমি পাচ্ছে খুব ওর। জীবনে এই প্রথম কায়া ভীষণ খারাপ আতঙ্কিত একটা ঘটনার সম্মুখীন হয়েছে। কায়ার সারাটা শরীর ভয়ানক কাঁপছিল। হাতে শিভারিং হচ্ছে প্রচণ্ড। কায়া একটা পিলার চেপে কোনো রকমে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কায়ার ফোনে কল এলো। স্নিগ্ধের ফোন রেখে কায়া অসুস্থের মতো জোরে একটা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপার থেকে স্নিগ্ধ বেশ আদুরে গলায় ডাকল, হ্যালো জান, কলেজ থেকে ফিরেছিস? কায়া কাঁপতে কাঁপতে কিছু বলল ফিসফিস করে। আজ ওর গলা থেকে আওয়াজই আসছে না একদম। স্নিগ্ধ কায়ার বড় বড় শ্বাস ফেলার শব্দ শুনতে পেয়ে ভ্রু কুঁচকে ফেলল। স্নিগ্ধ এবার সন্দেহ নিয়ে নড়ে চড়ে বসে বলল, কায়া জান, ঠিক আছিস তুই? কায়ার গলা একদম বসে গেছে। চোখের সামনে বরাবর ওই খুনের দৃশ্য ভাসছে। কায়া থেমে থেমে কিছু বলার চেষ্টা করলো ফিসফিস করে। একটা খুন? স্নিগ্ধ বোঝে না কায়া থেমে থেমে কি বলতে চাইছে। ও আবার ছটফটে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ভালো করে বল। আচ্ছা শান্ত হ, কই তুই, আগে সেটা বল। কায়া থেমে থেমে বলল,
হসপিটালে? স্নিগ্ধ অবাক হলো, বলল। কলেজ থেকে ফিরে তুই হসপিটালে কি করিস? কায়া থেমে থেমে আবারও বলল। এ- এ- একটা একটা খুব খুব কি? স্নিগ্ধ এবারেও বোঝে না। কায়া বাকি কথা বলার আগে ওর গলা উপচে বমি চলে আসছে। ও ফোনে কানে দৌড়ে মুখ চেপে ওয়াশরুমে গিয়েই হড় করে বমি করে দিল। স্নিগ্ধ সেটা বুঝতে পেরে উৎকণ্ঠিত হয়ে গেল মুহূর্তেই। বারবার চেঁচিয়ে বলতে লাগলো। কায়া, কায়া, কি হয়েছে সোনা? বমি করছিস কেন কায়া? এই কায়া, কোথায় তুই? কোন হসপিটালে? অ্যাড্রেস দে আমারে। কায়া, বমি কেন করতেছিস জান? কায়া বমি করছে, স্নিগ্ধের কথা কানে আসছে, অথচ ও কথা বলতে পারছে না। উমাও দৌড়ে এসেছে কায়ার পিছু পিছু। উমা এসে কায়ার হাত থেকে ফোন নিজের হাতে নিয়ে স্নিগ্ধকে বলল। ভাইয়া আমি উমা, কায়ের ফ্রেন্ড। স্নিগ্ধ সেটা শুনেই ভীষণ তাড়াহুড়ো করে বলল। ওর কি হয়েছে? আর তোমরা হসপিটালে কেন? কি করেছো এখানে? উমা সব কিছু বলল স্নিগ্ধকে। স্নিগ্ধ হতভম্ব হয়ে শুনে গেল পুরোটা। উমা কায়াকে এক হাতে ধরে স্নিগ্ধকে বলল। ও রমাতে আছে ভাইয়া, বাসার কাউকে কল করে। আমি কল দিচ্ছি ভাইয়াকে, তুমি ওর সাথে থাকো, একা বেরো না। স্নিগ্ধ কল কাটে, তাড়াহুড়ো করে কাব্যকে কল দিল। কাব্যকে জানিয়ে এবার আরেকবার ভিডিও কল দিল কায়াকে। কায়ার বমি তখন কমেছে, চোখে মুখে পানির ছাপটা সেভাবেই হাঁপাতে হাঁপাতে স্নিগ্ধের কল রিসিভ করো। স্নিগ্ধ নিজেকে সামলে কায়ার দিকে চেয়ে বোঝালো। কিছু হয়নি সোনা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কায়া ততক্ষণে কাউকে পাশে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। স্নিগ্ধ কায়ার কান্না শুনে ব্যতিব্যস্ত হয়ে বলল। আরে কান্নার কি আছে কায়া? স্টপ ক্রাই। ভাইয়া আসছে, বাসায় যাবি আর ঘুমাবি, বুঝলি? সব ভুলে যা। লাইফের এসব ঘটনা সব মনে রাখতে নেই জান। কায়া কেঁদে কেঁদে বলল। লোকটা আমার হাতে মরে যাচ্ছিল স্নিগ্ধ। একটা মানুষ ওনাকে এসে ধরেনি। আমি কত রিকোয়েস্ট করলাম সবাইকে, কত, কেউ এলো না, কেউ না। আমি জানি না লোকটা বাঁচবে কিনা। দাদুর বয়স লোকটা। আমার দাদুর কথা মনে পড়ছে ভীষণ। উনি বাঁচবে তো স্নিগ্ধ? স্নিগ্ধ বোঝালো। বাঁচবে, ওনাকে ওনার পরিবার দেখে নিবে। তুই একটা ব্রেভ গার্ল কায়া। এমন একটা পরিস্থিতি সামাল দিয়ে এত দূর অবধি ওনাকে এনে হাসপাতালে অ্যাডমিট করা, এটা সাধারণ মেয়েরা পারে না। বাট আমার কায়া পেরেছে। এখন আমার কথা শোন, বাড়ি যাবি, খেয়ে ঘুম দিবি, ঘুম থেকে উঠে রেগুলার পড়তে বসবি। আর যা হয়েছে সব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, ওকে? কায়া নাক টেনে এখনো কাছে বলল। ভুলতে পারছি না আমি। আমার চোখে সব ভাসছে এখনো। লোকটার রক্ত এখনো আমার কলেজ ড্রেস লেগে আছে। স্নিগ্ধ এবার কিছুটা থামলো। কায়ার পাশে হয়তো ওকে দরকার। মেয়েটা ভয় পেয়ে গেছে ভীষণ। স্নিগ্ধ এবার শীতল গলায় প্রশ্ন করল। আমি আসবো বাসায়? কায়া থামলো, কান্না থামিয়ে বলল। তোমার পরীক্ষা? তোর জন্যে 1000 এক্সাম স্যাক্রিফাইস করা আমার কাছে কিছুই না কায়া। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। স্নিগ্ধ গম্ভীর গলায় বলল। কায়া চোখ মুছে নিজেকে সামনে বলল। না, না, আসার দরকার নেই। এক্সাম দাও, আমি বাসায় যাচ্ছি। স্নিগ্ধ আবারও জিজ্ঞেস করল। আমাকে ভিডিও কলে রেখে বাইরে যা, দেখ বাইরে ভাইয়ার গাড়ি এসেছে কিনা। কায়া স্নিগ্ধের কথা অনুযায়ী তারপর তাদের কাব্যের সাথে বাসায় এলো। কায়ার কান্না, ওর অস্থিরতা, ওর পাগলামি সবকিছু স্নিগ্ধকে ঘরে বসিয়ে রাখতে পারল না। স্নিগ্ধের নিজেরই ভীষণ অস্থির লাগছে। কায়া ঘরে কি করছে? ঘুমাচ্ছে? ঘুম আসবে ওর আজ? স্নিগ্ধ কি যাবে আজ? কিন্তু ওর এক্সাম, সেটা স্নিগ্ধকে অস্থির হয়ে দেখে ওর রুমমেট আরিফ বলল। এত যখন অস্থির হচ্ছিস চলেই জানা। এক্সামের কারণে গার্লফ্রেন্ডকে প্যারা দিয়ে নাই মামা। এক্সাম আবার আসবে, কিন্তু গার্লফ্রেন্ড গেলে আর একটা পাওয়া মুশকিল। স্নিগ্ধ ফোন হাতে বসে আছে, ভাবছে কায়াকে কি কল দিবি যদি ঘুমে থাকে। ঘুমটা ভেঙে গেলে আবার এসব মনে করে অস্থিরতা বোধ করবে। স্নিগ্ধ ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। যা হবার তাই হবে। এই মধ্যে এখন যে তুফান চলছে, সেটা নিয়ে এক্সামেও ভালো করা পসিবল না। প্রয়োজনে রিটেক দেবে, কিন্তু কায়ার পাশে ওকে দরকার। স্নিগ্ধ চট জলদি সাদা শার্টের ওপর ব্ল্যাক লেদার জ্যাকেট জড়িয়ে ফোন নিয়ে সেভাবেই বাইকের চাপে হাতে বেরিয়ে এলো। স্নিগ্ধ ভীষণ তাড়াহুড়ো করছিল, সেভাবেই বাইকের সামনে এসে দাঁড়ালো। বাইকে উঠে হেলমেট পরে বাইক চালু করে হাই স্পিড চালালো বাসার উদ্দেশ্যে।
তারপর হঠাৎ স্নিগ্ধের বাইকের সামনে একটা মাতাল ড্রাইভার ড্রাইভ করা ট্রাক তেড়ে এলো। স্নিগ্ধের বাইকের স্পিড হাই থাকায় ও ঠিক সময় বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপর যা হবার তাই হলো। ট্রাকের এক ধাক্কায় স্নিগ্ধের বাইক উল্টে পড়ল। স্নিগ্ধ বাইক থেকে ছিটকে পড়ল রাস্তার এক পাশে। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। আর তখন আরেকটা নিয়ন্ত্রণহারা গাড়ি স্নিগ্ধের ওপর দিয়ে চলে গেল। গাড়িটা আটকানো গেল না, ট্রাকটাকেও নাগালে ধরা গেল না। মুহূর্তের মধ্যেই স্নিগ্ধের আশেপাশে মানুষের ভিড় জমে গেল। স্নিগ্ধ কোকাচ্ছে, শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। ওর পুরো শরীর রক্তে মেখে গেছে একদম। স্নিগ্ধ রক্তাক্ত হাত বাড়িয়ে লোকেদের কিছু বলছে, হয়তো ওকে বাঁচানোর অনুরোধ করছিল। অথচ এবারেও ওরা নিশ্চুপ। কেউই এলো না কায়ের বড্ড শখের পুরুষকে বাঁচানোর জন্যে। কেউই এলো না ওকে একটাবার হাত দিয়ে হসপিটালে টেনে নেবার জন্যে। স্নিগ্ধের উঁচানো হাত দুর্বল ভঙ্গিতে নিচে পড়ে গেল। স্নিগ্ধ হা করে জোরে একটা শ্বাস নিল। একবার তাকিয়ে দেখলো এখানে ওর আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেক মানুষকে। এখানে একটাও কায়া নেই। তাহলে আজ স্নিগ্ধকেও এই বৃদ্ধ লোকটার মতো হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে তুলত। স্নিগ্ধের হঠাৎ মনে হলো, আচ্ছা, ওই বৃদ্ধ লোক কি জীবিত আছেন? সুস্থ হয়েছেন? স্নিগ্ধ হাসে পরপর। সুস্থ হবেন না কেন? কায়া ওর শখের নারী ওকে মনুষ্যত্ব দেখিয়েছিল। অথচ স্নিগ্ধের বেলায় এখানে এতগুলো লোকের মধ্যে কেউ নেই যে স্নিগ্ধকে একটুখানি মনুষ্যত্ব দেখাবে। স্নিগ্ধের চোখ এক সময় বন্ধ হয়ে এলো। পালস রেট নেমে গেল স্নিগ্ধ থেকে নিম্ন স্তরে। তারপর যা হবার তাই হয়ে গেল। শাহবীর, সিদ্দিক, স্নিগ্ধ আর থাকলো না, রইল না। কায়াকে জান সোনা বলে আর কেউ ডাকবে না। কার পাগলামি সামনে নেবার জন্য আর কেউ রইল না। কেউ না। রাতের আধার ক্রমশ বাড়ন্ত। বাইরে ভয়ঙ্কর ঝড়ো বাতাস। ভীষণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেও কায়া ঘুমের মধ্যে প্রচণ্ড ঘেমে গেছে। হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতে নিতে পাগলের মতো অস্থির ভঙ্গিতে ঘুমের ঘরে মাথা এদিক ওদিক ঘুরিয়ে কথা বলে যাচ্ছে অবিরাম কারোর সঙ্গে। আমার স্নিগ্ধকে কেউ বাঁচাও প্লিজ। কেউ আসো, ওকে ধরো। কেউ কেউ বা বাঁচাও ওকে। স্নিগ্ধ 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 কায়া এক চিৎকারে হঠাৎ একদম আচমকা ঘুম থেকে ওঠা সোজা বসে গেল। কিছুক্ষণ থম হয়ে নিজের জায়গায় স্থির হয়ে বসে রইল ওভাবেই। জোরে জোরে নিঃশ্বাস চলছে ওর। তারপর হঠাৎ একদম পাগলের মতো আশেপাশে দেখতে লাগলো ও কোথায় এখন, কই আছে, স্নিগ্ধ কোথায়। একাদশ শ্রেণীতে ওঠার পর থেকে কায়া কুহুর সাথে আর ঘুমায় না, একা ঘুমায়। বর্তমানে ইলেকট্রিসিটি নেই, এসি চলছে না রুমে। ঘুটঘুটি অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ রুম। কায়ের মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করছে। ও পাগলের মতো নিজের শরীর হাতিয়ে দেখলো পুরো ব্যাপারটা স্বপ্ন কিনা বোঝার চেষ্টা করছে সম্ভবত। পর মুহূর্তেই এতেও মন ধাতস্থ না হওয়াতে দ্রুত ফোনটা চার্জ খুলে কাঁপতে কাঁপতে কল লাগালো স্নিগ্ধের নাম্বারে। দুবার কল কেটে গেল। ওপাশের কেউ রিসিভ করলো না অস্থির কায়ার কান্নামাখা কলটা। ওদিকে কায়া পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। স্বপ্ন কি সত্যি হয়ে যাবে? কায়া এবার আবার কল দিল। ও কেঁদে কেঁদেই কলটা করলো। মনে মনে যত দোয়া আছে সব জানে যা ও পড়ছে। স্নিগ্ধের কিছু হলে কায়া বেঁচে থাকতে পারবে না। ওর জীবনের প্রথম ভালোবাসা স্নিগ্ধ। আজ অবধি যতটুকু ভালোবাসা যত্ন স্নিগ্ধ ওকে দিয়েছে কায়া কোনোদিন সেটা ভুলতে পারবে না। আর নাইবা বেঁচে থাকতে পারবে লোভী মানুষের মতো ওসব কায়া কেয়ার ভালোবাসাগুলো ছেড়ে দিয়ে মরে যাবে কায়া উন্মাদ হয়ে, রয়ে যাবে প্রেমের ভিখারিনী হয়ে। স্নিগ্ধ কল ধরছে না। কায়া ভয়ানক এক একটা চিন্তায় এবার ফোনটা সেভাবেই হাতে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। পরপর মুখে শক্ত করে হাত চেপে ধরলে যেন বাইরে ওর কান্নার আওয়াজ না যায়। ফোন হাতে কেঁদে কেঁদে কাঁপা কাঁপা গলায় বলতে থাকলো, স্নিগ্ধ ঠিক আছেন আপনি? প্লিজ একবার কলটা রিসিভ করে কণ্ঠটা দয়া করে শোনান না আমাকে। আমি পারছি না আর। আমার বড্ড ভয় হচ্ছে স্নিগ্ধ। আমি আপনাকে হারাতে পারবো না কোনো দিন। সেই শাস্তি আমার জন্য অনেক বড় হয়ে যাবে স্নিগ্ধ। প্লিজ স্নিগ্ধ প্লিজ। কায়া হাঁপাচ্ছে রীতিমতো। কথাগুলো শেষ করতে না করতে স্নিগ্ধের কল এলো। ফোনের স্ক্রিনে স্নিগ্ধের কল দেখতে পেয়ে কায়া দ্রুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশে স্নিগ্ধ হাসি খুশি ভাবেই বলতে চাইল কিছু। কিরে, 10 মিনিটে 12টা কল, এত মিস করছিস আমাকে? কায়া স্নিগ্ধর কণ্ঠস্বর শোনা মাত্রই থম বনে গেল এক প্রকার।
চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা জল চিন্তা নিবারণ হয়ে অজান্তেই গড়িয়ে হাতের ওপর পড়ল। কায়া চুপ করে বুকে হাত চেপে চোখ মুছে বসে থাকলো। ওর স্নিগ্ধ বেঁচে আছে, ভালো আছে, কণ্ঠ শুনেছে। আল্লাহ কায়ার কথা শুনেছেন উনি। কায়াকে নিঃশব্দ দেখে স্নিগ্ধ কিছুটা অবাক হলো, সন্দেহ নিয়ে বলল। কায়া, কায়া চুপ, শুধু ফোপাচ্ছে। স্নিগ্ধ আবার ডাকলো আদুরে ভঙ্গিতে। এই কায়া জান, ঠিক আছিস তুই? কায়া এবারেও চুপ, শুধু নিঃশব্দে চোখের জল ফেলে স্নিগ্ধর বলা এক একটা শব্দ শুনে যাচ্ছে তৃষ্ণার্থে নেয়। স্নিগ্ধ বুঝতে পারল সম্ভবত কিছু। ও মিহি গলায় গম্ভীর স্বরে স্রেফ বা জানালো। আমি এখন আমার বাসার ছাদে আছি কায়া। ব্যাস, এটুকুই বলা লাগলো স্নিগ্ধের। কায়া চমকে আবার শুয়ে অবাক হয়ে সিলিংয়ের দিকে তাকালো। চোখের জল বন্ধ হয়ে গেল আপনা আপনি। স্নিগ্ধ এটা বলে চুপ করে থাকলো। কায়াও চুপ, অথচ স্নিগ্ধের সঙ্গে দেখা করার জন্য কায়া ওড়না খুঁজতে ব্যস্ত। তখন এক সময় কায়া ওড়না পেয়েই ফোন কেটে দিল। স্নিগ্ধ প্যান্টের পকেটে হাত দিয়ে রেলিংয়ের সাথে হাত হেলান দিয়ে আরাম করে দাঁড়িয়ে পড়ল। আরাম করে দরজার দিকে স্থির তাকিয়ে রইল। ও জানে কায়া আসবেই ও। মেয়েটার আজ ওকে দরকার সত্যি ছিল। স্নিগ্ধের আসার দরকার অযথা না, স্নিগ্ধের চিন্তাগুলো অযথা ছিল না, সেটা কায়ার নিশ্চুপ শ্বাস প্রশ্বাসই বলে দিচ্ছে। কায়া এলো, এক দৌড়ে 4 তলা সিঁড়ি ভেঙে সোজা দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ওকে দেখে সোজা হয়ে দাঁড়ালো, মৃদু হেসে অতপর দুহাত তারপর বাড়িয়ে দিল কায়ার দিকে। কায়ার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছিল ভীষণভাবে। কায়া স্নিগ্ধের মুখটুকু অক্ষত দেখে শান্তির শ্বাস ফেলে দরজা খামচে ধরে হেরে যাচ্ছিল। স্নিগ্ধ দূর থেকেই হাত বাড়িয়ে ওকে ডাকলো। জান, কাম হাগ মি প্লিজ। কায়া বাকরুদ্ধ। তারপর 2 মিনিট সময়টা অবধি মেয়েটা নিল না। ও এক দৌড়ে পাগলের মতো এসে ঝাঁপিয়ে পড়ল সোজা স্নিগ্ধের বুকের ওপর। স্নিগ্ধ আচমকা এমন ঝাঁপাতেই 2 কদম করে পিছিয়ে গেল সহসা। পায়ের জুতো মাটিতে ঘষতে ঘষতে শব্দ তুলল, তারপর থামল। কায়ার পা দুটো মাটি ছেড়েছে, ঝুলে পড়েছে স্নিগ্ধের গলা জড়িয়ে। স্নিগ্ধ হালকা হেসে কায়ার পিঠটা জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজল, ফিস ফিস করে বলল। আমি না থাকলে আমার এত মিস করিস তুই? জানতাম না তো আমি, কোনোদিন বলিসনি তো। পাষাণ মেয়ে একটা। কায়া স্নিগ্ধের পিঠের আবারও খামচে ধরে ইশারাতেই যেন শাসিয়ে উঠল তাৎক্ষণিক। স্নিগ্ধ হাসল মন খুলে, আরও শক্ত করে কায়ার পিঠ জড়িয়ে ধরে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিল হাসতে হাসতে। কায়া কাঁদতে কাঁদতে স্নিগ্ধের গাড়ি নাক মুখ ঘষতে ঘষতে নাক টেনে টেনে কাঁপতে কাঁপতে বলল। আমাকে ছেড়ে কোথাও যাবেন না আপনি, কোথাও না। বাইক আস্তে চালাবেন, জোরে চালালে আমি আর কথাই বলবো না আপনার সঙ্গে। কারোর সঙ্গে কখনো গুন্ডাগিরি করবেন না। আর আমি যেন আপনাকে কোনোদিন শরীরের আঘাত নিয়ে আমার সামনে আসতে না দেখি। শুনেছেন আপনি? শুনেছেন? আমি পারবো না হারাতে, পারবো না কোনো মূল্যে। স্নিগ্ধ এসব শুনছে না। ওর মস্তিষ্ক তখন রক্ত ছলকে উঠেছে কায়ার ওই এক একটা বাক্যে। স্নিগ্ধের নিজেকে মাতাল মাতাল লাগছে ভীষণ। বাতাস বইছে ওদের আশেপাশে, পায়ের কাছে ধুলো পলিথিন উড়ে উড়ে যাচ্ছে, আকাশে বজ্র চমকাচ্ছে ভীষণ। এমন একটা উস্কে দেওয়া আবহাওয়া স্নিগ্ধকে মেরে ফেললো, সম্পূর্ণ মেরেই ফেললো। স্নিগ্ধ পাগল হলো, হুশ খোয়ালো, নিজেকে কন্ট্রোল খুইয়ে খেই হারিয়ে আচমকা কায়ার ঘাড়ের চুল সরিয়ে সেটা গাঢ় এক চুমু গেঁথেই দিল শেষ পর্যন্ত। কায়া আচমকা চুমুতে কেঁপে উঠল, আরও শক্ত করে স্নিগ্ধের শার্ট খামছে ওকে নিজের সাথে মিশিয়ে নিতে চাইছিল যেন। স্নিগ্ধ ভেবেছিল বরাবরের মতো কায়া ওকে আটকে দেবে, শাসন করবে, কিন্তু কায়া তেমন কিছুই করল না, বরং প্রশ্রয়টাই দেখালো। সেটাই যেন কাল হলো দুজনের জন্যে। কায়ার মনে ছিল স্নিগ্ধকে হারানোর প্রচণ্ড ভয়, তাই ভালোবাসার মানুষকে একটুখানি কাছে পাওয়ার লোভও ছেড়ে দিতে পারেনি তখন। খেই হারিয়েছিল নিজেও। এতে যেন স্নিগ্ধর সাহস বেড়ে দ্বিগুণ হলো। কন্ট্রোল যা ছিল সব একে একে আছড়ে পড়ল ছাদের ফ্লোরে। স্নিগ্ধ আস্তে করে কায়ার ঘাট থেকে শুরু করে গলায় একের পর এক চুমু দিতে লাগলো। সহসা কায়ার মাথাটা আলগোছে পিছিয়ে গেল পেছনের দিকে, হেলে পড়তে চাইল যেন ওর শরীর অস্বাভাবিক শিহরণে। অথচ স্নিগ্ধ তো আছেই সামনে নেবার জন্যে। স্নিগ্ধ আলগোছে কায়ার পিঠ আগলে একের পর এক ঝড় তুলতে লাগলো কায়ার গড়ায়। কায়া স্নিগ্ধের হাত খামচে ধরে স্রেফ বাধা দেবার নিম্ন চেষ্টাটুকু করে বলল। থামো, থামুন সঙ্গে সঙ্গে স্নিগ্ধ কায়ার ঠোঁটে চুমু খেয়ে বসল নিবিড়ভাবে। কায়ার
কথাগুলো গিলে ফেললেও স্নিগ্ধ পাগলামি করছে ভীষণ। কায়া ওকে আটকাতেও পারছে না, কিংবা হয়তোবা নিজেই টলে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে বলে আটকাতেও কেন যেন আর পারছে না। কায়ের মন চাচ্ছে স্নিগ্ধ থেমে যাক, এটা অন্যায়। অথচ কায়ের শরীর বলছে তো অন্য কথা। এই স্নিগ্ধকে চায়, আজই চায়, সেটা যে কোনো মূল্যে। কায়া নিজেও স্নিগ্ধকে সমান তারে ঠোঁটে চুমু খেতে লাগলো। স্নিগ্ধ এবার একটু সরল, কায়ার বুঝে থাকা চোখের দিকে চেয়ে ঝুঁকে এসে হালকা হেসে দুষ্টুমি নিয়ে বলল, ইউ আর সো ড্যাম টেস্টি জান, আই লাইক স্ট্রবেরি। বলেই চোখ টিপল স্নিগ্ধ। কায়া লজ্জা পেল, লজ্জায় মাথা ঘুরিয়ে চলে যাবে পেছনে। পেছন থেকে স্নিগ্ধর হাত ধরে টান দিয়ে ওকে আবার আচমকা নিজের বুকের ওপর ফেলে দিল। কায়াকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ঘাড়ে পাগলের মতো চুমু দিতে থাকলো ঘাড়ের আশেপাশে। ওর এক একটা চুমুতে কায়ার জান হাতে চলে আসছে। শিহরণে নিজেকে পাগল পাগল লাগছে। কায়ার মধ্যে এটুকু শক্তি নেই স্নিগ্ধকে আটকে ফেলার জন্য, অথচ এখনও সময় আছে। হাতের বাইরে সব কিছু চলে যাবার আগেই স্নিগ্ধকে আটকাতে হবে, অথচ পারছে না তো। ওকে সম্পূর্ণ স্নিগ্ধ নিয়ন্ত্রণ করছে। স্নিগ্ধের আদরে এতটা নেশা, এতটা ঘোর কি করে সম্ভব? কায়ার ভাবনার মধ্যেই স্নিগ্ধ কায়াকে হঠাৎ কোলে তুলে নিল দু হাতে। কায়া চমকে উঠে দু হাতে স্নিগ্ধর গলা জড়িয়ে ধরল। স্নিগ্ধর চোখে মুখে প্রবল এক নেশা, আসক্তি। কায়াকে আজ অবৈধভাবে নিজের সঙ্গে পিষে ফেলার আসক্তি কতটা খারাপ পরিণতি ওদের জন্য বয়ে আনবে সে সম্পর্কে ভালোবাসার নেশায় মাতার এই কাপল সম্পূর্ণ অজ্ঞাত। কায়া আলগোছে স্নিগ্ধর বুকে মুখ গুজে কিভাবে যেন ওর গায়ের ঘ্রাণ শুকতে ব্যস্ত হয়ে আছে। স্নিগ্ধ কায়াকে নিয়ে চলল ছাদের চিলেকোঠার ঘরটায়। ওখানে লাইট জ্বালিয়ে দিতেই সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে গেল। আজকে এই কবিতা নিজে চিলেকোঠার এই ঘরটা ঠিক করিয়ে রেখেছেন আগামীকাল মেহমান এসে থাকবে বলে। নতুন বিছানা, জিনিসপত্রের ময়লা পরিষ্কার করা হয়েছে, এসি ঠিক করানো হয়েছে। আজ যেন আশেপাশের সব কিছু এই পাগল উন্মাদ কাপলকে আরও উস্কে দিচ্ছে। স্নিগ্ধ আলগোছে কায়াকে বিছানায় শুইয়ে দিল। কায়া চোখ খুলে স্নিগ্ধর মুখের দিকে তাকালো। স্নিগ্ধ আলগোছে কায়ার কপালে চুমু খেলো। কায়ার খুলে ফেলা চোখ সহসা আবার বন্ধ হয়ে গেল। স্নিগ্ধ চুমু খেলো একের পর এক কায়ার সুন্দর কান্না ভেজা পুরো মুখটুকুতে। কায়া বিছানার চাদর খামছে ধরো হাতের নখের সাহায্যে। স্নিগ্ধের বোধহয় ওইটুকু সহ্য হলো না। ও ওই হাত চাদর থেকে টেনে সরিয়ে নিজের হাতের মুঠে মুষ্টিবদ্ধ করে ধরল হঠাৎ। কায়া তাকালো স্নিগ্ধের মুখের দিকে, অপলক তাকিয়ে রইল। ওর চোখ অসম্ভব ভালোবাসায় টলমল করছিল তখনও। স্নিগ্ধ তো পুরুষ, ও তো বোঝে ওই চাহিদার মানেটা কি। স্নিগ্ধর হঠাৎ কি হলো, কায়ার ওপর থেকে উঠে হঠাৎ নিজের পরনের শার্ট টেনে টুনে খুঁড়ে চুড়ে ফেলে দিল বেডের পাশে। কায়া এবার অনেকক্ষণ পর রীতিমতো আতকে চমকে উঠল। স্নিগ্ধ আবার কায়ের ওপর ততক্ষণে শুয়ে পড়েছে। কায়া ভ্রু কুচকে ফেলেছে, ওর আবেগ, ওর মোহ সম্পূর্ণ কেটে গেছে। স্নিগ্ধ তখনও উন্মাদ। ও কায়ার ঘাড়ে চুমু খেতে খেতে মাতাল গলায় বলছে, তুই এত সফট বেবি, মনে হচ্ছে আমার ভিতরেই ঢুকে যাবি। তুই এত সফট বেবি, মনে হচ্ছে আমার ভিতরেই ঢুকে যাবি। আর একটু চেপে ধরলে বেস্ট ফিলিংস চান, খেয়ে ফেলে তোকে একদম। কায়ার মাথায় এবার হুঁশ আসে। কি করতে যাচ্ছে ওরা? এটা অবৈধভাবে ঘনিষ্ঠ হচ্ছিল ওরা। কায়ার 2 বছরের রিলেশনের এতটা সংযম দেখিয়েছে, আর আজ সবটা খুইয়ে ফেলল এক রাতেই। ছি! কায়ার নিজের প্রতি ঘেন্না ধরে গেল কেন যেন আচমকা। কে হঠাৎ আচমকা স্নিগ্ধকে গায়ের শক্তিতে ধাক্কা দিয়ে বসল। স্নিগ্ধ আচমকা ধাক্কায় তার সামলাতে না পেরে পিছিয়ে সরে যায় কায়ার ওপর থেকে। কায়ার সারা শরীর কাঁপছে। ও জোরে জোরে শ্বাস নিতে নিতেও ভয় এবং আতঙ্কে উঠে বসে স্নিগ্ধর খুলে ফেলা ওড়না দ্রুত গায়ে মেরে ফেলল। স্নিগ্ধ অবাক হয়ে তাকালো কায়ার দিকে। ওর চোখে মুখে তখনও নেশা কাটেনি একদম। ও কায়ার হাত চেপে ধরল। কি হলো? কায়া কেঁপেছিল, ও সেভাবেই দ্রুত স্নিগ্ধের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। স্নিগ্ধ আরও অবাক হলো যেন। ও নিজেও শোয়া থেকে কায়ার পাশে উঠে বসল। কায়া স্নিগ্ধের চোখে চোখ মেলালো না, কাঁপতে কাঁপতে বলল, এটা এটা আমার কি করে ফেললাম স্নিগ্ধ? ওর মাথায় তখনও পাপ পুণ্যের ব্যাপারটা ফাংশন করতে পারেনি। ও সেভাবেই বলল। কি করে ফেললাম মানে? কায়া এবার স্নিগ্ধর দিকে তাকিয়ে কেঁপে কেঁপে বলল, মানে বোঝেন না আপনি? আমরা আনম্যারিড স্নিগ্ধ। স্নিগ্ধ এই ম্যারেড কথা শুনে কেমন যেন খেপে গেল। ও কায়ার হাত থেকে ওকে নিজের দিকে ঘুরিয়ে গভীর রাগী কণ্ঠে বলল, সো হোয়াট? কায়া চোখ ছোট ছোট করে তাকালো। সো হোয়াট মানে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া
আমরা কত বড় মহাপাপ করতে যাচ্ছিলাম। বরাবরের মতো স্নিগ্ধ জীবনেও যা চেয়েছে তাই পেয়ে এসেছে। কোনটা পাপ কোনটা পুণ্য সেটা যাচাই করতে ইচ্ছে হয়নি। আর এমন একটা অবস্থাতে এই পাপ পুণ্য যখন যাচাই করতে হচ্ছে, স্নিগ্ধের মাথাটা তখন এমনি এমনি গরম হয়ে এলো। স্নিগ্ধ খ্যাপা গলায় কায়ার দিকে চেয়ে বলল, পাপ? হোয়াট রাবিশ! আমি তোকে ভালোবাসি না, নাকি তোর মনে হচ্ছে আমি একটা খেয়ে ছেড়ে দেওয়ার টাইপ ছিলাম?